তো আজকে আমরা যেটা স্টার্ট করব মেশিন 2। তোমরা প্রতিদিন যদি লাইভ ক্লাস করো আমি তবে কিন্তু প্রতিদিন লাইভ নেব, প্রতিদিন অ্যাটেন্ড করবে সবাই। হ্যাঁ, কি হয় বিটেকে অ্যাকচুয়ালি লাইভ ক্লাস নেওয়া হয় না, তার কারণ ধরো আমি একটা টপিক পড়ালাম, আজকে দুজন জয়েন করলো, কালকে আবার নেই, তো আমার পড়াতে খুব অসুবিধা হয়। তোমরা প্রতিদিন জয়েন করবে, আমি প্রতিদিন ক্লাস নেব, কোনো চাপ নেই। তো মেশিন 2তে আমাদের মেনলি 3টে পার্ট আছে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইন্ডাকশন মেশিন, ইন্ডাকশন মোটরে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর, যারা ডিপ্লোমা করে এসছো তারা তো জানো। আর সেকেন্ড হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, তারপরে হচ্ছে সিঙ্ক্রোনাস মেশিনে আমাদের কি কি আছে, সিঙ্ক্রোনাস জেনারেটর, और অল্টারনেটর। যারা মেশিন 1 পড়েছো তোমরা জানো যে আমি কিন্তু আলাদা আলাদা পড়াই না, মানে ধরো জেনারেটর আর মোটর আলাদা আলাদা পড়াই না। হ্যাঁ, সিঙ্ক্রোনাস জেনারেটর সিঙ্ক্রোনাস মোটর অ্যাট এ টাইম একবারেই শেষ হয়ে যাবে, বুঝতে সুবিধা হয়, আমার নিজের বুঝতে সুবিধা হয়, তোমাদেরও ভালো লাগবে। দেখবে ডিসি মোটর আর জেনারেটর আমি কিন্তু একসাথেই পড়িয়েছি, তো এটাও আমি একসাথেই পড়াবো। আর সিঙ্ক্রোনাস মোটর। নেক্সট হচ্ছে স্পেশাল মেশিন, ঠিক আছে। তো এই 3টে পার্ট খুবই ইম্পর্টেন্ট, যদি তোমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করো বা যাই করো না কেন, সব কিছুর জন্যই ইম্পর্টেন্ট। ওকে, বাহ, অনেক ছেলেপেলে জয়েন করেছে তো, গুড। এরকম স্টুডেন্ট থাকলে তবে তো পড়িয়ে মজা। চলো, তো আজকে আমি একদম ভেরি বেসিক্স দিয়ে স্টার্ট করছি, বেসিক্স টার্মোলজি রিলেটেড রোটেটিং মেশিন। তো হেডিং দাও বেসিক্স terminologist related to rotating machine। ওকে, তো রোটেটিং মেশিনের কী কী বেসিক টার্মিনোলজি আছে আগে আমরা সেটা একটু দেখে নেব। সিঙ্ক্রোনাস মেশিন বলো বা ইন্ডাকশন মেশিন বলো, দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ওকে, এটা নলেজ না থাকলে কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না, ভালো কোনো ইন্টারভিউ। অ্যাট ফার্স্ট আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ কি জিনিস। ইনডিউসড ইএমএফ, এই ইনডিউসড ইএমএফ আর মেনলি 3 টাইপ। ট্রান্সফর্মার পড়ার সময় একবার বলেছিলাম, আমি আবার বলছি, ইনডিউসড ইএমএফ আর মেনলি 3 টাইপ। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক ইনডিউসড ইএমএফ, anyone any idea about static induced EMF? Tell me. বলো জানা। আরে ভুল বলা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে, কিন্তু বলতে হবে।
না বললে কিছু শিখতে পারবে না, এভাবে চুপচাপ থাকলে ঝিমিয়ে যাবে পুরো। স্ট্যাটিক ইনডিউস ইএমএফ কাকে বলে? ফ্যারাডে ল, এটা ফ্যারাডে ল থেকে আসছে, ভালো করে দেখো। আমরা যখন মেশিন পড়ছি না, আমাদের কাছে মেনলি দুটো জিনিস, একটা হচ্ছে কন্ডাক্টর অর কয়েল অ্যান্ড আরেকটা হচ্ছে ফ্লাক্স। এই দুটো জিনিস, কখনো কন্ডাক্টর রোটেট করছে বা কন্ডাক্টর মুভ করছে, কখনো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বা ফ্লাক্স তার মুভমেন্ট করছে। এই দুটোর ওপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই ইনডিউস ইএমএফগুলো তৈরি হয়, ঠিক আছে? তো স্ট্যাটিক ইনডিউস ইএমএফ কাকে বলে? যদি ডেফিনেশনটা লিখব, when conductor is fixed but the flux is movable or changing nature, flux is change, then the induced EMF is called static induced EMF. Static induced EMF তার মানে কি স্যার? ভালো করে বুঝবে, দেখো বলছে when conductor is fixed but the flux is movable or changing nature, then the induced EMF is called static induced EMF. Example হচ্ছে ট্রান্সফরমার। দেখো ট্রান্সফরমারে কি হয়, আমরা তো মেইনলি তোমাদের স্টার্ট করব প্রথমে আমি 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো সেটা কিন্তু 3 ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা রোটেটিং ট্রান্সফরমারও বলে থাকি। তাহলে ট্রান্সফরমারে কি হয়, আগের সেমিস্টারে আমরা পড়েছিলাম, এখান থেকে যখন আমরা সাপ্লাই দিচ্ছিলাম এইখানে আমাদের কি হচ্ছে, ফ্লাক্স তৈরি হচ্ছে। এবার এই ফ্লাক্সটা কি হচ্ছিল, চেঞ্জিং নেচার, এনপোল এসপোল বারবার চেঞ্জ করছিল, এনপোল এসপোল বারবার চেঞ্জ করছিল। তাহলে এই যে এনপোল এসপোল বারবার চেঞ্জ করছে, তার জন্য এখানে কি হচ্ছে, একটা ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে। এটাকেই বলছি আমরা স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। আমি যদি এই জিনিসটাকে একটু ভালোভাবে দেখাই তোমাদেরকে আরও ভালো বুঝতে পারবে। ধরো এটা VS, এবার যদি এসি সাপ্লাই দেই, এইখানে যে ফ্লাক্সটা তৈরি হয়, এই ফ্লাক্সটা কি কনস্ট্যান্ট ফ্লাক্স না ভ্যারিয়েবল ফ্লাক্স? বলো কি হবে? ভ্যারিয়েবল ফ্লাক্স। গুড। তার মানে এইখানে এনপোল এসপোলটা কি হচ্ছে স্যার, বারবার চেঞ্জ হয়, তাই না? এই এনপোল এসপোলটা যখন ধরো ক্লকওয়াইজ, সাপোজ আমি ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজের জন্য এটা এনপোল এটা এসপোল, একটু পরেই যখন আবার অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে কারেন্ট, এসি সাপ্লাই মানে এরকম। তাহলে প্রথমে ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এরকমভাবে চলতে থাকে। তাহলে ফর ক্লকওয়াইজ রোটেশন এখানে এনপোল এখানে এসপোল, আবার একটু পরে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা এসপোল এটা এনপোল। তার মানে বারবার কি হচ্ছে, এই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে চেঞ্জ ইন ফ্লাক্স, কিন্তু কন্ডাক্টরটা কি আছে বা কয়েলটা কি আছে, কনস্ট্যান্ট। এই যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, কয়েলটা কনস্ট্যান্ট, তার জন্য এইখানে কি হচ্ছে, একটা ইনডিউস ইএমএফ তৈরি হচ্ছে। সেটাকেই আমরা বলছি স্ট্যাটিক ইনডিউস ইএমএফ। কি বোঝা গেল? এই জিনিসটা আমি বুঝিয়েছি, জাস্ট রিকল করলাম একবার একটু, আর কিছু না। ওকে, এগুলো 4th সেমিস্টারে পড়ানো হয়েছে। কারো কেউ বুঝতে পারোনি বলো, একটু বলো, তাহলে আমি আর একটু ডিটেলসে যাব। ওকে, দেখো দেন হচ্ছে 2 নম্বর ডায়নামিক ইনডিউস ইএমএফ। when
conductor is movable or rotating in nature and আমার সাথে সাথে সবাই লিখবে, হ্যাঁ আমি কিন্তু আলাদা কোনো নোটস প্রোভাইড করি না, যা এখানে করাবো এটাই নোটস, এটাই সব কিছু, সব লিখিয়ে দেবো আমি। The conductor is movable or rotating in nature and flux is constant. Then the induced EMF is called dynamic induced EMF। তাহলে ডাইনামিক ইনডিউস EMF কাকে বলে, এর এক্সাম্পল লিখে নিলে আরো ভালো ক্লিয়ার হবে। ডিসি জেনারেটর, ডিসি জেনারেটর। তাহলে ডিসি জেনারেটর কিভাবে কাজ করে দেখো তো একবার, কি বলেছে আরেকবার ভালো করে মন দিয়ে বোঝো ব্যাপারটা। বলতে চাইছে when the conductor is movable or rotating in nature and flux is constant, ফ্লাক্সটা এখানে চুপচাপ আছে, then the induced EMF is called dynamic induced EMF। মানে আমরা যদি ডিসি জেনারেটরের প্রিন্সিপালটা দেখি কেমন হয়, যেটি ডিসি জেনারেটর এরকম, ঠিক আছে। এইখানে আমাদের এরকম কয়েল র্যাপ করা থাকে, এটা হচ্ছে ডিসি এক্সাইটেশন, মানে ডিসি একটা ব্যাটারি দিয়ে একটা সাপ্লাই দেওয়া হয়। তাহলে যখনই আমি এখানে ডিসি সাপ্লাই দেব, এইখানে কি তৈরি হবে বলো তো, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। ধরো এটা এন পোল তৈরি হলো, এটা এস পোল তৈরি হলো, তাহলে এয়ার মিডিয়ামের ফ্লাক্স এন পোল থেকে এস পোলের দিকে যায়, এইভাবে ফ্লাক্সগুলো ফ্লো করছে ওপর থেকে নিচের দিকে। এবার এই মাঝখানে আমি যদি একটা আর্মেচার রেখে দিই এবং সেই আর্মেচারের মধ্যে যদি আমি ওয়াইন্ডিং করে দিই, ধরো এখানে আমাদের এগুলো কয়েল আছে, কয়েল পুট করা আছে, এবার শ্যাফট থ্রু এটাকে আমি কোনোভাবে ধরো প্রাইম মুভার দিয়ে এটাকে ঘোরাচ্ছি, ভালো করে বোঝো, মন দিয়ে শোনো। এই যে রেড কালারের পুরো কনস্ট্রাকশনটা, এটা আমি প্রাইম মুভার দিয়ে এটাকে ঘোরাচ্ছি, আর ভেতরে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স তৈরি হয়েছে ডিউ টু দ্য ডিসি সাপ্লাই। এই ফ্লাক্সের মধ্যে যদি আমি এই পুরো আর্মেচারটাকে ঘোরাই, তাহলে এই যে আর্মেচার কন্ডাক্টর আছে, এই যে ডটগুলো আর্মেচার কন্ডাক্টর, এগুলো কি করবে, এই ফ্লাক্সটাকে কাটিং করবে না, এই ইয়েলো কালারের লাইনগুলোকে কাট করবে তো। তাহলে যখনই কাটিং হবে তখন এই প্রত্যেকটা কন্ডাক্টরে কি তৈরি হবে, ইএমএফ তৈরি হবে, ইনডিউস ইএমএফ। তাহলে ফ্যারাডে, এক্স্যাক্টলি ফ্যারাডে কি বলেছে, when conductor is movable and flux is constant, then the induced EMF is called dynamic induced EMF। তাহলে যখন ফ্লাক্সটা কনস্ট্যান্ট এবং এই ফ্লাক্সের মধ্যে আমি যদি কোনো একটা কন্ডাক্টরকে রোটেট করাই বা মুভ করাই, এনি প্রসেস, যে কোনো প্রসেসে তুমি যদি মুভ করাও, তাহলে এই কন্ডাক্টরের মধ্যে ইএমএফ বা ভোল্টেজ তৈরি হবে। এবার সেই ভোল্টেজটাই আমরা বাইরে কালেক্ট করে নিচ্ছি অ্যাজ এ পাওয়ার আউটপুট। জেনারেটর কী দেয়, ইলেকট্রিক্যাল আউটপুট। তো এটাই বলতে চেয়েছে, আর কিছুই না। কারো কোনো ডাউট থাকলে বলো ডাইনামিক ইনডিউস ইএমএফ সম্বন্ধে। আমি খুব শর্টে রিক্যাপ করছি, হ্যাঁ খুব শর্টে, তার কারণ সিলেবাস। ডিসি মোটরে তো কনসেপ্টটা আলাদা, ডিসি মোটরেও তৈরি হয় অবশ্যই। ডিসি মোটরে ব্যাক ইএমএফ তৈরি হয়, ব্যাক ইএমএফ। ওখানে ভালো করে ভাবো, হ্যাঁ
ডিসি মোটরে ব্যাপারটা কি হয়, ডিসি মোটরে আমরা কিন্তু এইখানে হ্যাঁ বাইরে থেকে কিন্তু কন্ডাক্টরকে রোটেট করাই না আমরা, এই কন্ডাক্টরকে সাপ্লাই দিয়ে তারপরে এই কন্ডাক্টরটা ঘোরে, বুঝেছো? হ্যাঁ, আর ডিসি মোটরের কনসেপ্টটা একটু আলাদা। এই ভেতরে যে ইএমএফটা তৈরি হয়, আর্মেচারের মধ্যে যে ইএমএফটা তৈরি হয়, সেটা কিন্তু তোমার ওই কি বলে ওটার নাম গো, কমিউটেটর দিয়ে সেটাকে আমরা ডিসি থেকে এসিতে কনভার্ট করি। তার মানে এর ভেতরে কিন্তু অ্যাকচুয়ালি যে কন্ডাক্টরের মধ্যে যে মানে কারেন্টটা ফ্লো করে, সেটা কিন্তু ওয়ান ডাইরেকশনাল কারেন্ট নয়, টু ডাইরেকশনাল কারেন্ট, তাই তো? হ্যাঁ, তাহলে কনসেপ্টটা একটু আলাদা, ঠিক আছে? তোমাদের যদি কারো মনে হয় বেসিক্স ট্রান্সফর্মার আর বেসিক ডিসি মেশিন পড়বে, একবার যারা আমার কাছে পড়োনি আমাকে বলো, আমি তাহলে কন্টেন্টগুলো দিয়ে দেবো আগের সেমিস্টারে, একটু দেখে নেবে, তাহলে কি হবে, আরও ভালো লাগবে পড়তে, ইন্টারেস্ট পাবে, ঠিক আছে? যাদের সমস্যা আছে তারা বলো। দেন হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনডিউস ইএমএফ। দেখো, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ডেফিনেশন হচ্ছে when conductor and flux both are movable, then the induced EMF is called static and dynamic induced EMF। তাহলে যখন কন্ডাক্টর এবং ফ্লাক্স দুজনেই মুভ করছে, অ্যাট দ্যাট টাইম যে ইনডিউস ইএমএফ তৈরি হয় সেটাকে বলা হয় স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনডিউস ইএমএফ। এক্সাম্পল হচ্ছে, বলো বলো। হ্যাঁ, ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মোটর। তাহলে আমরা যখন ইন্ডাকশন মোটর পড়বো, আমি তখনই এটার ওয়ার্কিং বোঝাবো, তখনই আমি এইটা ক্লিয়ার করব। এখন পসিবল না, এটা ক্লিয়ার করতে টাইম লাগবে, ঠিক আছে? আপাতত ধরে নাও, যদি কন্ডাক্টর এবং ফ্লাক্স দুজনেই মুভ করে, তখন যে ইনডিউস ইএমএফটা তৈরি হয়, তখন সেটাকে আমরা বলছি স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ইনডিউস ইএমএফ। ওকে, চলো এবার আমরা নেক্সট টপিকসে আসছি, 2 নম্বর। তাহলে প্রথমে আমরা কি বুঝলাম? প্রথমে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ কী জিনিস সেটা বুঝলাম। নেক্সট 2 নম্বরে বুঝবো কন্ডাক্টর কি। ভালো করে বুঝো, কন্ডাক্টর মানে পরিবাহী বাংলায়, কিন্তু মেশিনের ভাষায় কিন্তু কন্ডাক্টর আলাদা, মেশিনের ভাষায় কন্ডাক্টর আলাদা। কি কেউ বলতে পারবে? বলো। একদম একদম একদম, দেখো কি বলতে চেয়েছে, আমি লিখে দিচ্ছি সেটা। ইট ইজ দ্য, লেখো, ইট ইজ দ্য অ্যাক্টিভ লেন্থ of wire which under influence of field flux. It is the active length of wire, তারের অ্যাক্টিভ লেন্থ, তারের অ্যাক্টিভ লেন্থ যে লেন্থটা ফ্লাক্সের আন্ডারে আসে। তার মানে ধরো সাপোজ এরকমভাবে আমার দুটো পোল আমি তৈরি করেছি, এরকমভাবে দুটো পোল, তাহলে এইখান থেকে এইটুকু জায়গার মধ্যেই আমাদের ফ্লাক্স ফ্লো করছে, আর তো বাইরে কোথাও যাচ্ছে না, এন পোল এস পোল। এইবার এই জায়গাটায় ধরো আমরা একটা, এইটা আমার ধরো রোটেটিং পার্ট, তাহলে কি হচ্ছে, কন্ডাক্টর এইভাবে পেছন দিক দিয়ে ঢুকে এইভাবে
সামনের দিক দিয়ে এইভাবে বেরিয়ে আসছে, আবার এটা এইভাবে রোটেট করে আবার এইভাবে বেরিয়ে আসছে, তাহলে এইভাবে বেরিয়ে আসছে এইভাবে। তাহলে কন্ডাক্টরের শুধু এইটুকু পার্ট ফ্লাক্সের আন্ডারে আসছে। এই যে কন্ডাক্টরগুলো আছে, এই যে ব্লু কালারের যে লাইনগুলো, এই কন্ডাক্টরের শুধু এইটুকু পার্ট ফ্লাক্সের আন্ডারে আসছে। তাহলে কন্ডাক্টরের যে পোর্শনটা ফ্লাক্সের আন্ডারে আসবে সেটাকেই মেশিনের ভাষায় কন্ডাক্টর বলে। মানে ওয়্যারের, এটা কন্ডাক্টর বলাটা ভুল হচ্ছে আমার, ওয়্যার মানে তারের, ওয়্যারের যে পার্টটা ফ্লাক্সের আন্ডারে আসবে সেটাকেই আমরা কি বলছি? কন্ডাক্টর, মেশিনের ভাষায়। ইজ ইট ক্লিয়ার টু অল? বলো। ওকে, তিন নম্বর, টার্ন কাকে বলে? দেখো, আমি মেশিন অনেকগুলো বই পড়েছি, তোমরা ঠিকঠাক ক্লাস করো, আমি তোমাদের ওয়াইন্ডিংও বোঝাবো। এত ভালো লাগবে না কি করে ওয়াইন্ডিং হয়, কত ধরনের ওয়াইন্ডিং হয়, তোমাদের সিলেবাসে নেই, তাও পড়াবো, আমার ভালো লাগে এগুলো পড়াতে, ঠিক আছে? কিন্তু ক্লাস করতে হবে আমার। দ্য কন্ডাক্টর required to form a single turn equals to 2। তার মানেটা ভালো করে বুঝো। দ্য কন্ডাক্টর রিকোয়ার্ড টু ফর্ম আ সিঙ্গেল টার্ন, একটা টার্ন তৈরি করার জন্য আমাদের দুটো কন্ডাক্টর লাগে। দ্য কন্ডাক্টর রিকোয়ার্ড টু ফর্ম আ সিঙ্গেল টার্ন, একটা টার্ন তৈরি করার জন্য আমাদের দুটো কন্ডাক্টর লাগে। দুটো কন্ডাক্টর বলতে স্যার মানেটা কি? দেখো, হ্যাঁ হ্যাঁ, পেঁচানোটা দুবার হয়ে যাচ্ছে, তাই তো? একদম একদম। দেখো, এই যে আমি এক্ষুনি ছবিটা এঁকেছিলাম না, যে ধরো এইখান থেকে ফ্লাক্স যাচ্ছে, এবার এইটা আমার ধরো আর্মেচার, এখানে আমি একটা কয়েল করেছি, এই যে এটা একটা টার্ন, এখানে কটা কন্ডাক্টর লাগছে? দুটো। এই পিছন দিক দিয়ে একটা গেছে আর সামনের দিক দিয়ে একটা। তো মেশিন কটা কন্ডাক্টর দেখতে পাচ্ছে? পেছন দিক দিয়ে একটা গেছে, এটা একটা, এটা একটা, দুটো কন্ডাক্টর। তার জন্য বলেছি যে একটা টার্ন তৈরি করার জন্য দুটো কন্ডাক্টর দরকার হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা ফর্মুলা আসে। নাও if we have z number of conductor, if we have z number of conductor, then t equals to z by 2, মানে টার্ন ইকুয়ালস টু, যদি z নাম্বার অফ কন্ডাক্টর থাকে তাহলে টার্ন ইকুয়ালস টু কী হবে? z by 2 হবে। নাও ইফ উই হ্যাভ z নাম্বার অফ কন্ডাক্টর, যদি z খানা কন্ডাক্টর থাকে তাহলে টার্ন কত হবে? z by 2 হবে, ঠিক আছে? নেক্সট পেজে যাচ্ছি। কয়েল কাকে বলে? To make a coil, minimum number of turns is called single turn coil.
টু মেক আ কয়েল, একটা কয়েল তৈরি করার জন্য মিনিমাম নাম্বার অফ টার্নস ইজ কল্ড সিঙ্গেল টার্ন কয়েল। ভালো করে বোঝো সিঙ্গেল টার্ন কয়েল কাকে বলে। একটা তৈরি করার জন্য মানে টু মেক আ কয়েল, একটা কয়েল তৈরি করার জন্য মিনিমাম নাম্বার অফ টার্ন, যতগুলো মিনিমাম নাম্বার অফ টার্ন দরকার সেটাকে একটা সিঙ্গেল টার্ন কয়েল বলে। লাইক এটা একটা সিঙ্গেল টার্ন কয়েল। টু মেক আ কয়েল মিনিমাম নাম্বার অফ টার্ন, এখানে কটা টার্ন আছে? একটা, দুটো, দুটো টার্ন আছে। ভালো করে দেখো, একটা, দুটো, দুটো টার্ন আছে। এটা একটা কয়েল। তাহলে স্যার এটা কি কয়েল? এটাও একটাই কয়েল। মিনিমাম বলেছে দুটো টার্ন লাগে, ম্যাক্সিমাম বলেনি। একটা তার দিয়েই তো হচ্ছে, ওয়্যার তো একটাই, তাহলে এটা একটাই কয়েল। এটাও একটাই কয়েল, এটাও একটাই কয়েল। মিনিমাম কটা টার্ন লাগে? দুটো টার্ন লাগে। ম্যাক্সিমাম যত ইচ্ছা হতে পারে। তার মানে একটা কয়েল তৈরি করার জন্য মিনিমাম আমাদের কটা টার্ন দরকার? দুটো টার্ন দরকার। ওকে, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে একটা কয়েল তৈরি করার জন্য মিনিমাম কতগুলো কন্ডাক্টর লাগে, কি বলবে? চারটে। ইয়েস, এখান থেকে দাগ টেনে নাও না। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4। মেশিন তো দেখতে পাচ্ছে চারটে, আমরা দেখতে পাচ্ছি দুটো, কিন্তু মেশিন দেখতে পাচ্ছে চারটে। ঠিক আছে, তো এইভাবে ব্যাপারগুলোকে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে লিখে রাখবো টু মেক আ কয়েল, টু মেক আ কয়েল minimum number of turn equals to 2। ঠিক আছে, চলো নেক্সট 4 নম্বর, ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং কাকে বলে? কানেক্টিং নাম্বার অফ কয়েল, কানেক্টিং number of coil in series or parallel for a winding connecting number of coil in series or parallel for a winding। তার মানে ওয়াইন্ডিং কিছুই না, নাম্বার অফ কয়েলকে যখন আমি সিরিজ বা প্যারালালে কানেক্ট করি, দ্যাট ইজ কল্ড ওয়াইন্ডিং। ঠিক আছে, তাহলে ওয়াইন্ডিং কি? যখন কয়েলকে আমরা সিরিজে বা প্যারালালে কানেক্ট করি সেটাকেই আমরা বলছি ওয়াইন্ডিং। ওকে, এইখানে একটা ছোট্ট কনসেপ্ট আমাদের আই থিঙ্ক আগের সেমিস্টারেও আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিংয়ের জন্য ডিসি মেশিন, ফর ডিসি মেশিনের মধ্যে ল্যাপ ওয়াইন্ডিংয়ে প্যারালাল পাথ ইকুয়ালস টু পি হয়, আর ওয়েভ ওয়াইন্ডিংয়ে প্যারালাল পাথ ইকুয়ালস টু 2 হয়। ঠিক আছে, বাকি ইন্ডাকশন মোটর বা সিঙ্ক্রোনাস মোটরে ওয়াইন্ডিংয়ের ব্যাপারগুলো আলাদা আছে, আমরা পরে পড়বো। ওয়াইন্ডিং পুরো 2-3টে ক্লাস লাগবে যদি পড়াই আমি। চলো নেক্সট হচ্ছে স্লটস। স্লটস কাকে বলে? বলছে স্লটস ইজ আ place where we put the conductor। স্লটস হচ্ছে একটা প্লেস যেখানে আমরা কন্ডাক্টরকে পুট করি। ক্লিয়ার? 7 নম্বর, কয়েল সাইড। কয়েল সাইড কি স্যার?
দেখো এখান থেকে খুব ভালো করে বুঝবে, হ্যাঁ, কয়েল সাইড, পোল পিচ এগুলো ভালো করে বুঝবে। দ্য কয়েল has been put into slots. The part of the coil, the part of the coil in the slot is known as coil site। তার মানেটা কি দেখো, ছবিটা আঁকছি বুঝে নেব। ধরো দেখো এটা এরকম থাকে, তো আমি যদি আমাদের একটা আর্মেচারের বা রোটারের যদি আমি একটা ছবি দেখাই তোমাদেরকে, এরকম তো থাকে। এবার এইখানে আমাদের কি থাকে, কন্ডাক্টর পুট করা থাকে। এবার আমি কি করলাম, এই জিনিসটাকে এই মাঝ বরাবর যদি কেটে দিই, ভালো করে বুঝবে এটা কি স্যার, এটা রোটার যেখানে স্লটে কয়েল পুট করা আছে। এবার আমি কি করলাম, এই মাঝ বরাবর এটাকে কেটে দিলাম। একটা কাজ করো, এইভাবে না কেটে এইখানে শুধু কাটো, পুরোটা কাটো না, ভুল হবে তাহলে। এইখানে কেটে দাও। এখানে কেটে এটাকে যদি আমি স্ট্রেট করে দিই, টেনে যদি স্ট্রেট করে দিই, তাহলে এরকম হবে না? হবে কি না বলো? হ্যাঁ, তাহলে এরকম হবে। এই জায়গাটা কেটে দিলাম, দিয়ে টেনে স্ট্রেট করে দিলাম। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তার মানে এইখানে যদি আমি কোনো একটা কন্ডাক্টর পুট করি, সেটাকে এইভাবে গেল। এবার এটা তো এরকম পেছনের দিকে আছে, এরকম করে, তাহলে এটা এরকম পেছনের দিকে গেল, দিয়ে ঘুরে এইখান থেকে আবার বেরোবে এইভাবে। তাহলে এইখান থেকে কোনো একটা কন্ডাক্টর ইন করলো, আর একটা এইখান থেকে যদি আউট করে, তাহলে এর মাঝখানে অ্যাঙ্গেল ডিস্টেন্সটা কত হচ্ছে, 180 ডিগ্রি না এটা পুরোপুরি? হ্যাঁ, 180 ডিগ্রি। তাহলে এই যে আমি তিনটে স্লট এঁকেছি, 1 2 3, 1 2 3, তাহলে 2 নম্বর স্লট থেকে কোনো একটা কন্ডাক্টর ইন করলো, এই যে ইন করলো, এবং সেটা আউট হলো ঠিক তার অপোজিটের সেম স্লট নাম্বার থেকে। তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে, 180 ডিগ্রি। এইটাকেই বলা হয় কয়েল স্প্যান। এটাকে বলি আমরা কয়েল স্প্যান। তার মানে এই যে কয়েল স্প্যানটাকে এরকম ঘরের মতো করে কেন দেখানো হয়, কোনোদিনও ভেবেছো ব্যাপারটাকে? তোমরা ফার্স্ট টাইম পড়ছো তো, যারা ডিপ্লোমাতে আছো তারা তো পড়েছো, ডিপ্লোমা দিয়ে এসছো যারা। এটা এরকম করে কেন দেখানো হয়, এই যে ধরো এটা ওয়াইন্ডিংটা করা আছে, তো এবার এখানে যখন কাটবে না, এটাকে টেনে যখন সোজা করবে না, কয়েলগুলো এরকম ওপরের দিকে উঠে যাবে এরকম করে, ঠিক এই শেপটাই আসে। মানে এগুলো অ্যাকচুয়ালি ল্যাবে না হলে বোঝানো যায় না ব্যাপারগুলো, তাও যতটা পসিবল আমি বোঝাচ্ছি। এইখানে যখন কয়েলগুলো জড়িয়ে আছে, তুমি এক পাশটা শুধু কেটে যখন এটাকে টানবে, কয়েলগুলো এরকম ঠিক ওপরের দিকে উঠে যাবে, দেখতে এরকম লাগে, তাই এটাকে এভাবে দেখানো হচ্ছে 2D পিকচারে। ঠিক আছে, তো এই যে এটাকে আমরা বলছি কয়েল স্প্যান। তাহলে এইখানে কয়েল স্প্যানটা কত আছে, 180 ডিগ্রি। সেম স্লট দিয়ে ঢুকেছে, উল্টো দিকে সেম স্লটে বেরিয়েছে। যদি ইনকেস এইরকম স্লট দিয়ে বেরোতো, তাহলে কি হতো, 180 ডিগ্রি হতো? এটা হতো না। তখন সেটাকে আমরা বলি শর্ট পিচ, ছোট হয়ে যেত, তখন সেটাকে আমরা বলি শর্ট পিচ কয়েল। আর এটা হচ্ছে ফুল পিচ কয়েল। ফুল পিচ কয়েল অলওয়েজ 180 ডিগ্রি হয়।
ফুল পিচ কয়েল সবসময় 180 ডিগ্রি হয়, শর্ট পিচ কয়েল 180 ডিগ্রি থেকে কম হয়। ঠিক আছে, তাহলে আমরা পড়ছিলাম স্যার কয়েল সাইড। কয়েল সাইড হচ্ছে এইটা হচ্ছে একটা কয়েলের সাইড, এইটা হচ্ছে একটা কয়েলের সাইড। তার মানে এই কয়েলটা যখন আমি কাটছি, এই ওপরের দিকটা একটা হচ্ছে কয়েল সাইড আর নিচের দিকটা একটা হচ্ছে কয়েল সাইড। মানে এইটা হচ্ছে একটা কয়েল সাইড এইটুকু, আবার এই নিচের পোর্শনটা একটা কয়েল সাইড, এটাকে আমরা বলছি কয়েল সাইড। ওকে, তাহলে এইটা হচ্ছে কয়েল সাইড 1 আর এটা হচ্ছে কয়েল সাইড 2। কি সব কয়েল সাইড ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে কয়েল স্প্যান, যেটাতে আমি আসলাম। কয়েল স্প্যান, চলো ডেফিনেশনটা লিখে নিই, জিনিসটা তো বুঝে গেছো। coil span, this is the distance between two coil side of a coil. This is the distance between two coil side of a coil. দুটো কয়েল সাইডের মাঝখানের যে ডিস্টেন্স সেটাকেই আমরা বলছি কয়েল স্প্যান। ওকে, দেন 9 নম্বর হচ্ছে পোল পিচ। It is angular distance between two adjacent poles in electrical degree. Okay, it is the angular distance between two adjacent pole in electrical degree. তাহলে 1 পোল পিচ মানে কত স্যার? ডিগ্রি ইলেকট্রিক্যাল। এই 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, মেকানিক্যাল অ্যাঙ্গেল এই সম্বন্ধে আইডিয়া আছে? ক্লিয়ার না বলতে হবে? বলো। হ্যাঁ শোনো ভালো করে, এটা আমি তাহলে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আর মেকানিক্যাল অ্যাঙ্গেল। ফার্স্ট অফ অল আপাতত ডেফিনেশনটা আগে লিখে রাখো। থিটা ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু P/2 থিটা মেকানিক্যাল। এটা কোথা থেকে আসছে আমি বলে দিচ্ছি। এখন আপাতত এইটুকু মনে রাখো, চাঁদা দিয়ে, আমরা চাঁদা দিয়ে বাড়িতে জ্যামিতি বক্স দিয়ে যেটা মাপতাম চাঁদা দিয়ে, সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাঙ্গেল। আর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে দুটো পোলের মাঝখানে যাই মেকানিক্যাল অ্যাঙ্গেল হোক না কেন, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল সবসময় 180 ডিগ্রি হয়। ধরো 4 পোল মেশিন আছে, 4 পোল মেশিন আছে। ওকে, NS 4টে পোল। তাহলে এই পোল থেকে এই পোল মেকানিক্যাল অ্যাঙ্গেল কত দেখতে পাচ্ছ? এটা 90 ডিগ্রি, কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল অলওয়েজ 180। দুটো অ্যাডজাসেন্ট পোলের মাঝখানে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়। কথাটা বোঝা গেল কি বললাম? দুটো অ্যাডজাসেন্ট পোল, যদি এটা মানে 4 পোল না হয় 6 পোল হতো, ধরো 1 2 3 4 5 6, ধরো এটা N পোল এটা S পোল, তাহলেও এই মাঝখানের অ্যাঙ্গেলটা ইলেকট্রিক্যালে কত হতো? 180 ডিগ্রি। মেকানিক্যালে তখন তোমাকে মেপে দেখতে হবে এটা কত হচ্ছে। মেকানিক্যালে কত হতো? 45। ওই হ্যাঁ তো 80, 1 2 3, 180কে 3 দিয়ে ভাগ করো, 60 ডিগ্রি হতো, 60 হতো, তাই না? 60 হতো। হ্যাঁ,
তো ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল আমরা এইভাবে মনে রাখবো, দুটো কনজিকিউটিভ পোলের মাঝখানে অ্যাঙ্গেল অলওয়েজ 180 ডিগ্রি হবে, ব্যাস। ঠিক আছে, বাকি আমি এটার প্রমাণ দেখাচ্ছি কি করে আসছে, ওয়েট। ঠিক আছে, তো ওয়ান পোল পিচ কথাটার মানে হচ্ছে 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। ঠিক আছে, আমি ছবি এঁকে দেখাবো, একটু ওয়েট করো, আগে লিখে নাও। ওয়ান পোল পিচ ইকুয়ালস টু, ফর্মুলা লেখাচ্ছি, নাম্বার অফ স্লট পার পোল। ওয়ান পোল পিচ ইকুয়ালস টু নাম্বার অফ স্লট পার পোল। হ্যাঁ, কতগুলো স্লট আছে ডিভাইডেড বাই পোল দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে ওয়ান পোল পিচ কত হবে। এইখান থেকেই লিখবো আমরা, অন দ্য বেসিস অফ পোল পিচ we have another category of winding. On the basis of pole pitch we have another category of winding, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফুল পিচ ওয়াইন্ডিং, ফুল পিচ ওয়াইন্ডিং কাকে বলে? ইফ দ্য কয়েল স্প্যান of a coil equals to one pole pitch equals to 180 degree electrical। তার মানে কোনো একটা কয়েলের স্প্যান যদি 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল হয় সেটাকে আমরা বলি ফুল পিচ ওয়াইন্ডিং। তাহলে এইখানে আমি কি করেছি, আমি ধরেছি এই ওপরে একটা পোল আছে, নিচে একটা পোল আছে, তার মানে এটা টু পোল একটা মেশিনের জন্য আমি ধরেছি। তাহলে টু পোল যদি মেশিন হয় তাহলে এই পয়েন্ট থেকে কোনো একটা যদি কন্ডাক্টর এন্ট্রি করে, এই পয়েন্টে যদি বেরোয়, তাহলে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলও 180 ডিগ্রি হবে, মেকানিক্যাল অ্যাঙ্গেলও 180 ডিগ্রি হবে। এটা বুঝতে সুবিধা হয় আমাদের, তাই আমি টু পোল মেশিন নিয়েছি। তাহলে টু পোলের ক্ষেত্রে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল সেম। তাহলে যদি কোনো একটা মেশিনের কয়েলের এন্ট্রি পজিশন এবং আউটার পজিশন, মানে যেখান থেকে বেরোচ্ছে আউটগোয়িং পজিশন সেম থাকে, সেম জায়গায় আসে, তার মানে এটা 180 ডিগ্রি পজিশনে যদি আসে তখন সেটাকে আমরা বলি ফুল পিচ ওয়াইন্ডিং বা ফুল পিচ কয়েল। ওকে, ফুল পিচ ওয়াইন্ডিং ইফ দ্য কয়েল স্প্যান অফ আ কয়েল 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তাহলে টু পোল মেশিন হলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যাঙ্গেল সেম। এখানে এই যে থিটা ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু P/2, থিটা মেকানিক্যাল, এখানে P এর জায়গায় 2 বসাও, তাহলে কী হবে, 2 কেটে গিয়ে থিটা ইলেকট্রিক্যাল থিটা মেকানিক্যাল সেম হচ্ছে। তো টু পোল মেশিন দিয়ে বুঝতে সুবিধে হয়, তারপরে আমরা আস্তে আস্তে বুঝে গেলে তারপরে পোল সংখ্যা বাড়াবো, দেখবো কী হচ্ছে। তাহলে ফুল পিচ ওয়াইন্ডিং ব্যাপারটা বুঝতে পারলে এবার আমরা আসবো শর্ট পিচ ওয়াইন্ডিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে স্টুডেন্টদের প্রচুর কনফিউশন থাকে। short pitch winding, if the coil span of a coil less than one pole pitch or 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তার মানে যদি কয়েল স্প্যানটা 180 ডিগ্রি ইলেকট্রিক্যালের থেকে কম হয় সেটাকে আমরা বলি শর্ট পিচ ওয়াইন্ডিং। জিনিসটা কেমন দেখতে, চলো ছবিটা আঁকবো। যেরকমভাবে লেখাচ্ছি সব যেন খাতায় নোটস পাই সবার, নাহলে কিন্তু বেকার হবে আমার পড়ানোটা শুধু।
ঠিক আছে, দেখো এটা এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল ফুল পিচ ওয়াইন্ডিং। এবার কোনো কারণে যদি এই ওয়াইন্ডিংটা এই পয়েন্টে না এসে এইরকমভাবে এইখানে আসতো, তাহলে দেখো কয়েল স্প্যানটা কমে গেল না? হ্যাঁ, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, কয়েল স্প্যানটা কমে গেল কতটা, এই অ্যাঙ্গেলটা এইটা কমে গেল। এইটাকে বোঝানো হয়, হ্যাঁ এইটাকে ইটা দিয়ে বোঝানো হয়, ইটা বা এপসাইলন দিয়ে, এপসাইলন, ঠিক আছে, এপসাইলন দিয়ে বোঝানো হয়। এইটাকে বলা হয় শর্ট পিচ অ্যাঙ্গেল। শর্ট পিচ অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে যদি এইখানে আসতো, যদি এরকম আসতো, তাহলে এটা দুটো এপসাইলন হতো, মানে 2 ইন্টু এপসাইলন হতো, ঠিক আছে। তো এটার ফর্মুলাটা হচ্ছে হেন্স শর্ট পিচ coil span equals to 180 ডিগ্রি মাইনাস এপসাইলন। ওকে, এবার এই এপসাইলনটা একটা স্টেপ কমেছে বলে একবার হলো, দুটো স্টেপ হলে এখানে 2 ইন্টু এপসাইলন হতো, তিনটে হলে 3 ইন্টু এপসাইলন হতো। তো দিস ইজ আ শর্ট পিচ ওয়াইন্ডিং। ওকে, তাহলে ফুল পিচ ওয়াইন্ডিং, শর্ট পিচ ওয়াইন্ডিং কাকে বলে বুঝতে পারলে, এই যে এখানে যেমন ছবিটা আমি আঁকলাম প্রথমে, যে স্যার এখান থেকে ঢুকলো, এখান থেকে এটা এন্টার করলো, দিয়ে এটা বেরোলো এরকম জায়গা থেকে, তাহলে এইখানে অ্যাঙ্গেল ডিস্টেন্সটা কী হলো, এই যে অ্যাঙ্গেলটা আসছে এইটাই হচ্ছে আমাদের এপসাইলন। কারো কোনো ডাউট বলো? নেই তো? ওকে, চলো নেক্সট হচ্ছে স্লট অ্যাঙ্গেল। slot angle. It is the phase difference contributed by each slot in electrical degree if we move from N pole to S pole. ওকে, ইট ইজ দ্য ফেজ ডিফারেন্স, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স কন্ট্রিবিউটেড বাই ইচ স্লট, প্রত্যেকটা স্লটের ফেজ ডিফারেন্সের কন্ট্রিবিউশন ইন ইলেকট্রিক্যাল ডিগ্রি, ইলেকট্রিক্যাল ডিগ্রিতে ইফ উই মুভ ফ্রম এন পোল টু এস পোল। তার মানে আমি যখন এন পোল থেকে এস পোলের দিকে যাচ্ছি তখন সেটা আমার মানে ইট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ফেজ ডিফারেন্স contributed by each slot in electrical degree if we move from n pole to s pole। তার মানে স্লট অ্যাঙ্গেল কাকে বলছি আমরা, ধরো এটা n pole, এটা s pole, এইখানে আমার 1 2 3 4 5 পাঁচটা স্লট আছে, তাহলে স্লট অ্যাঙ্গেল কি হবে, এরকম করে হবে। তাহলে স্লট অ্যাঙ্গেল, এক একটা স্লটের অ্যাঙ্গেল কত করে হবে বলো, যদি 5টা স্লট থাকে 180কে 5 দিয়ে ভাগ করো, এন পোল থেকে এস পোলের ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কত, 180।
তাহলে 180-কে 5 দিয়ে ভাগ করলে যা হবে তাই আনসার, ঠিক আছে? এক্স্যাক্টলি। এবার ইনকেস ধরো এটা আমাদের 4 পোল মেশিন আছে, যা হবে তাই, এন এইভাবে আছে, তাহলে এইখানে ধরো আমাদের 1 2 3 4 5 6টা স্লট আছে সাপোজ। তাহলে এবার বলো তো এক একটা স্লট অ্যাঙ্গেল এখানে কত করে হচ্ছে? 50 কি করে হচ্ছে? 15 মানে 15, তাই তো? হ্যাঁ, সবাই কি এগ্রি 15 হবে? ভালো করে শোনো, 4 পোল মেশিনের ক্ষেত্রে যদি এইখানে 6খানা স্লট থাকে তাহলে স্লট অ্যাঙ্গেল কত করে হবে? এক একটা স্লটের অ্যাঙ্গেল কত করে হবে? 30 হবে, 30। এন পোল থেকে এস পোল পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আমি তোমাদের বারবার বলছি না, এন থেকে এস পর্যন্ত অলওয়েজ 180 ডিগ্রি হয়। সে যতগুলোই মেকানিক্যাল অ্যাঙ্গেল যাই হোক না কেন, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল কনজিকিউটিভ দুটো পোলের মাঝখানে 180 ডিগ্রি হয়। তাহলে এন পোল থেকে এস পোলে যদি এটা 180 ডিগ্রি হয়, এখানে যদি 6খানা স্লট থাকে তাহলে 180 ডিভাইডেড বাই 6, 30 ডিগ্রি ইলেকট্রিক্যাল। ওকে ওকে, তাহলে এটার ফর্মুলাটা লেখো। বিটা ইকুয়ালস টু, স্লট অ্যাঙ্গেলকে বিটা দিয়ে লিখছি, 180 ডিগ্রি বাই স্লট পার পোল। স্লট পার পোল মানে এক একটা পোলের আন্ডারে কটা করে স্লট আছে। এক একটা পোল মানে এন এস এন এস, এইখান থেকে এই পর্যন্ত, এটাকে আমরা বলছি স্লট পার পোল। এই যে এটা হচ্ছে স্লট পার পোল, তাহলে এখানে কটা স্লট আছে সেটাকে 180 ডিগ্রি দিয়ে ডিভাইড করে দিলেই তোমার স্লট অ্যাঙ্গেল বেরিয়ে আসবে। বলো, কার ডাউট আছে বলো তো আগে। ওকে, লেখো কনসেপ্ট অফ থিটা ইলেকট্রিক্যাল অ্যান্ড থিটা মেকানিক্যাল। Concept of theta electrical and theta mechanical. দেখো, আমরা জানি যে থিটা ইলেকট্রিক্যাল ইকুয়ালস টু p/2 থিটা মেকানিক্যাল, ঠিক আছে? সবসময় থিটা ইলেকট্রিক্যাল কি হয়? পোল ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা মেকানিক্যাল। এবার এই যে থিটা ইলেকট্রিক্যাল, এই থিটা ইলেকট্রিক্যাল আমি কি করছি, এটাকে বোথ সাইড ডেরিভেটিভ করে দিচ্ছি টাইমের রেসপেক্টে। ডেরিভেটিভ বোথ সাইড উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কি হবে? ডি থিটা ই by dt equals to p/2 d theta mechanical by dt. ওকে, তাহলে সময়ের রেসপেক্টে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের পরিবর্তন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সময়ের রেসপেক্টে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের পরিবর্তন, এটা অ্যাকচুয়ালি কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির সঙ্গে আমরা যখন 2π-কে মাল্টিপ্লাই করি তখন কি হয়? ওমেগা। তাহলে এটাকে কি বলি আমরা? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি না? হ্যাঁ, তাহলে সময়ের সঙ্গে থিটা ইলেকট্রিক্যালের পরিবর্তন, এটাকেই বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগা ই। p/2 সময়ের সঙ্গে থিটা মেকানিক্যালের পরিবর্তন। থিটা মেকানিক্যাল মানে, মেকানিক্যাল কথাটার মানে যেটা ভিজিবল, চোখে দেখা যায়। তার মানে কোনো একটা জিনিস সময়ের সঙ্গে থিটার পরিবর্তন মানে কি? অ্যাঙ্গেলের পরিবর্তন মানে একটা পয়েন্টকে কেন্দ্র করে এটা
ঘুরছে, তার মানে কোনো কিছু একটা রোটেশন। তার মানে কি মোটরের রোটেশন বা শ্যাফটের রোটেশন বা পাখার রোটেশন, হোয়াট এভার দ্য রোটেট ইট ইজ। তার মানে যে জিনিসটা মেকানিক্যালি আমার চোখের সামনে ঘুরছে একটা বিন্দুকে কেন্দ্র করে, দ্যাট ইজ কল্ড আ অ্যাঙ্গুলার রোটেশন। তাহলে সময়ের সাপেক্ষে থিটার পরিবর্তন, এটাকেই বলা হয় অ্যাঙ্গুলার রোটেশন, যেটাকে ওমেগা আর দিয়ে লেখা হয়। ওকে, এবার ওমেগা এই যে এই জিনিসটাই হচ্ছে, এটাকেই আমরা কি লিখব, 2πf p/2 ওমেগা আর মানে 2π × n। n মানে কি স্পিড যেটা ঘুরছে, বা ns বলতে পারো তোমরা, ns 2π ns। ওকে, এবার এইখান থেকে ns ইকুয়ালস টু, এটা 2 গেট ক্যান্সেল, π গেট ক্যান্সেল। এই জায়গাটা দাঁড়াও এক মিনিট, হ্যাঁ ঠিকই আছে। ফ্রিকোয়েন্সি এটা রেগুলেশন পার সেকেন্ডে আছে, এটা রেগুলেশন পার মিনিট করলে আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে 60 দিয়ে যদি এটাকে গুণ করি 120 f/p, তাহলে এইখান থেকেই আমাদের এই ফর্মুলা আসছে ns ইকুয়ালস টু 120 f/p। শুধু nsটা হচ্ছে rps রেগুলেশন পার সেকেন্ড, ns/60 মানে হচ্ছে rpm। ওকে, তাহলে এটা কোথা থেকে আসলো, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তো দিস ইজ দ্য ভেরি বেসিক্স। নেক্সট দিন আমরা, আজকের ক্লাস এইটুকুই, নেক্সট দিন আমরা স্টার্ট করব হচ্ছে রোটেটিং প্রিন্সিপাল অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। ওটা ডিজিটাল বোর্ডে পড়াবো, দারুণ লাগবে ক্লাসটা, ঠিক আছে, ভালো লাগবে। তো বলো, এইটুকু পুরো ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে তো বলো, তাহলে বলে দিচ্ছি আমি। যে পোর্শনটা পড়ালাম খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো, কালকে আবার 9টার সময় ক্লাস আছে তো? হ্যাঁ, কালকে পাওয়ার সিস্টেম একদম একদম বেসিক থেকে শুরু করবো। তোমাদের এটা পাওয়ার সিস্টেম 1 তো না? হ্যাঁ, চাপ নেই। পাওয়ার সিস্টেম সোজা সাবজেক্ট, অনেক লেন্দি সিলেবাস, বাট সাবজেক্ট হিসাবে সোজা। মেশিন যেমন কি সিলেবাস খুব বড় নয়, কিন্তু অনেক ডেপথ। এই দুটোর মধ্যে তফাৎ এটাই, পাওয়ার সিস্টেমের কোনো ডেপথ নেই, তোমাকে প্রচুর জিনিস মনে রাখতে হবে। আর মেশিনে হচ্ছে সিলেবাস ছোট, বাট ডেপথ প্রচুর ডিপ নলেজ চাই একদম। ওকে, গুড নাইট। হ্যাঁ, তোমাদের সিঙ্গেল ফেজ 3 ফেজ দুটোই করতে হবে। হ্যাঁ, বলো। ওগুলো আমি রেকর্ডেড দিয়ে দেবো। হ্যাঁ, ওগুলো রেকর্ডেড দেখতে হবে। সব পড়ানো পসিবল না। ঠিক আছে, চলো রাখছি। কালকে হ্যাঁ, প্রথম সপ্তাহের লিঙ্কটা আমি গ্রুপেই দেবো, ঠিক আছে? নেক্সট উইক থেকে সব অ্যাপে দেওয়া হবে। হ্যাঁ, রেকর্ডিংটাই তো হয়ে গেছে।